গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব বুদ্ধদেব গুহের লেখা উপন্যাস খেলা যখন, পর্ব ৪। রূপদা কাকে বিয়ে করছে না করছে তা দিয়ে আমার কি দরকার। আমার বুলবুলির রেকর্ড বেরিয়েছে। আনন্দে আমার ফেটে পড়তে ইচ্ছে করতে লাগলো। এখন আর অন্য কিছু করা বা ভাবা নয়। তাড়াতাড়ি জল ভেঙে মোড়ের গ্রামোফোন রেকর্ডের দোকানে গিয়ে পৌঁছালাম। আমাদের সঙ্গে রবিবারে অভিনয় করেছিল কণিকা মজুমদার সুমির ভূমিকায়। ভারী মিষ্টি মেয়ে, ওর এক কাকা এ দোকানে কাজ করতেন। আমাকে দেখে হাসলেন, বললেন, কি ব্যাপার এই দুদিনে? আমি বললাম, একটা রেকর্ড কিনতে এলাম। উনি বললেন, কার রেকর্ড? জোরে জোরে উচ্চারণ করলাম বুলবুলির পুরো নামটা। নামটা উচ্চারণ করতে যে কি ভালো লাগলো কি বলবো। বললাম, আছে। উনি একটা রেকর্ডের বাক্স নামালেন উঁচু তাক থেকে, দেখে বললেন, এতে তো নেই। তারপর তার পাশের ভদ্রলোককে বললেন, বুলবুলি কোথায় আছে? ভদ্রলোক বললেন, পা দিয়ে নিচের ড্রয়ার খোলো, ওই যে বাঁ দিকের ড্রয়ার, ওর মধ্যে সব বুলবুলি আছে। আমার ভীষণ রাগ হলো। ভদ্রমহিলাদের পুরো নাম কি উচ্চারণ করা যায় না? কণিকা, রাজশ্রী, সুচিত্রা, নীলিমা, কি অসভ্যের মতো নাম ধরে ধরে ডাকছেন ওরা সকলকে, যেন গায়িকারা সকলেই ওদের ইয়ার্কির পাত্র। আর এমন করে বললেন না, পাদের ড্রয়ার খোলো, ওর মধ্যে বুলবুলি আছে। রাগে গা জ্বলতে লাগলো। রেকর্ডের দাম দেওয়া হলে বললাম, কেমন বিক্রি হচ্ছে? উনি বললেন, ভালো, নতুন রেকর্ড হিসেবে সেল ভালো। তারপরে বললেন, আপনার কেউ হন নাকি? লজ্জায় আমার মুখ লাল হয়ে গেল। বললাম, কেউ হন না, আমি মানে এই একজন অ্যাডমায়ারার। উনি বললেন, ও হ্যাঁ, আপনার মতো অনেক অ্যাডমায়ারারই আছে ওর। রেকর্ড নিয়ে বেরিয়ে এসে মনে মনে বললাম, কিছু হয় না মানে? আলবত হয়। আমার হয় না তো কি আপনার হয়? আজ কিছু না হলেও একদিন হবে। আপনারা তো কার্ডবোর্ডের বাক্সে বুলবুলির রেকর্ড রেখেছেন, আমি আমার ঘরের মধ্যে পুরো বুলবুলিকে রেখে দিব, তখন দেখবেন। বাড়ি ফিরেই আমার ঘরের গালচেতে আসন কেটে বসে রেকর্ড শুনতে লাগলাম। গান শুনে আমার কান জুড়িয়ে গেল। সমস্ত বর্ষাকালটা যেন ময়ূরের কেকাধ্বনি, কেয়া ফুলের গন্ধ, কদম ফুলের নরম স্নিগ্ধতা, আকাশের মেঘ গর্জন, জল পড়ার টুসমেত পানি সমেত সেই গান দুটির মাধ্যমে আমার ঘরের মধ্যে চলে এলো। আমি রেকর্ডটাকে চুমু খেলাম, বললাম, সাব্বাস বুলবুলি, এখন আমার শুধু যোগ্য হতে হবে নিজেকে। আমাকে তোমার গানের যোগ্য করে তুলতে হবে। একদিন পড়াশোনা করে এই অ্যাকাউন্টেন্সির ম্যারাথন দৌড়ে অনেকখানি বুঝি এগিয়েছিলাম, কিন্তু রেকর্ড কোম্পানি একটা রেকর্ড বের করে আমাকে আবার স্টার্টিং পয়েন্টে দিয়ে এলেন। পরদিন রাতেই আবার নতুন বিপদ দেখা গেল। আমি ডিভানে শুয়ে কস্টিং করছিলাম। হঠাৎ পাশের বাড়ির রেডিওতে একজনের গলা শুনেই আমার গায়ে ইলেকট্রিক শক লাগলো। তড়াৎ করে বিছানা ছেড়ে আমি রেডিও খুললাম। এ গলা অন্য কারো হতেই পারে না। অ্যানাউন্সার একটু পরেই জোরে জোরে উচ্চারণ করলেন ওর নামটা। আমার ভীষণ ভালো লাগতে লাগলো। বুলবুলি আবার গাইল, মন দুঃখের সাধন যাবে, করিল নিবেদন তব চরণ তলে। শুভ লগন গেল চলে, প্রেমের অভিষেক কেন হলো না তব নয়ের জলে। রসের ধারা নামিল না বিরহ তাপের দিনে, ফুল গেল শুকায়ে, মালা পরানো হলো না তব গলে। কেন জানি না, ওর গান শুনলেই আমার সমস্ত শরীর মন হাওয়া লাগা কৃষ্ণচূড়ার মতো থরথর করে কাঁপতে থাকে। বুকের মধ্যেটাই কিরকম যেন করে। তখন পৃথিবীর সব খারাপ লোকদের ক্ষমা করে দিতে ইচ্ছে হয়। গান শুনলেই মনে হয় এ যেন রবি ঠাকুরের কথা নয়, গায়িকার নিজের মনেরই কথা। কারো মনের কথা এমন স্পষ্ট করে, এমন বাঙাই ভাবে আর কিসে বা বলা যায়।
রবি ঠাকুরের প্রতি খুব কৃতজ্ঞ লাগে নিজেকে। তার গান না থাকলে বুলবুলি কি এমন করে তার কথা আমাকে বলতে পারত? অবহেলায় অথচ পরম যত্নে। ওর রেডিও প্রোগ্রাম টেপ করেছিলাম সেদিন। সেই টেপ এবং ওই রেকর্ডের গান দুটো দিন নেই রাত নেই বাজাতে লাগলাম। আমার অ্যাকাউন্টেন্ট হওয়া মাথায় উঠল। ছুটির দিন একদিন দুপুরবেলা মেঝের গালসেতে বসে সমানে ইজেল দিয়ে ছবি আঁকছিলাম। ভেবেছিলাম ওর এই গানের রেকর্ডের একটা বিফিটিং উত্তর দেওয়া উচিত, ওকে অভিনন্দন জানানোর জন্য। ঠিক করেছিলাম একটা ছবি এঁকে ফেলবো বুলবুলির অয়েল কালারের। ছবি আঁকতে আঁকতে অনবধানে গুনগুনিয়ে গান গাইছিলাম। একলা বসে হেরো তোমার ছবি এঁকেছি আজ বাসন্তী রং দিয়া। খোপার ফুলে একটি মধুলোভী মৌমাছি ওই গুঞ্জেরে বন্দিয়া। ছবিতে নাক চোখ চিবুক অবিকল হলো, কিন্তু ওর মুখের সেই ভাবনাটুকু আঁকতে পারলাম না। কবে যেন তা চুরি হয়ে গিয়েছিল। কতদিন ওকে দেখিনি। বিকেলবেলা গড়িয়ে গিয়েছিল। ছবি তখনও শেষ হলো না। হঠাৎ দরজায় টোকা পড়ল। চমকে উঠে বললাম, কে? ওপাশ থেকে মার গলা শুনলাম। আসবো? আমি বললাম, এসো, খোলা আছে। মা ঘরে ঢুকতেই বললাম, কি মা, আমার ঘরে ঢুকতে কি তোমার পারমিশনের দরকার হয় নাকি? মার মুখ গম্ভীর দেখলাম। মা বললেন, আজ হয় না, একদিন হয়তো হবে। কি হয়েছে মা? বুলবুলির রেকর্ডটা পড়েছিল রেডিওগ্রামটার উপরে। মা সেদিকে অনেকক্ষণ এক দৃষ্টে চেয়ে রইলেন। বললেন, ওটা কার রেকর্ড রে? আমি বুলবুলির নাম বললাম। আমার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। মায়ের চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। মা বললেন, মেয়েটিকে তুই চিনিস? আমি বললাম, চিনি বলা যায় না, আলাপ নেই। তবে চিনি না বললেও মিথ্যা কথা বলা হয়। ভারী ভালো গান গায়, জানো মা? মা বললেন, হ্যাঁ, গান তো এই কদিন ধরেই শুনছি, সারাক্ষণই শুনছি। তবে সবসময় গান শুনবি তো পড়াশোনা করবি কখন? তোর কি পরীক্ষা পাশ করার ইচ্ছে নেই? আছে, তবে পরীক্ষার সঙ্গে আমার যোগাযোগটা ঠিক হচ্ছে না মা। মা বললেন, তা তো দেখতেই পাচ্ছি। তারপর একটু চুপ করে থেকে বললেন, তোর জন্য খারাপ লাগে। আমরা ক্লাবে যাই, পার্টিতে যাই, বেড়াতে যাই, আর তুই দিনরাত ঘরের মধ্যে বন্ধ হয়ে পড়াশোনা করিস। আমি বললাম, পড়াশোনার চেষ্টা করি বলো, তুমি তো জানো এ আমার ভালো লাগে না। মা বললেন, যাই হোক, আমার খুবই খারাপ লাগে। তারপর মা আমার পিঠে হাত দিয়ে বললেন, পাসটা কর, তারপর তুই গান গাস, ছবি আঁকিস, কেউ কিছু বলবে না। কিন্তু পরীক্ষাটা তো পাশ কর। বুঝতে পারি যে তোর খারাপ লাগে, কিন্তু দেখিস পাশ করলে তোর খারাপ লাগাটা চলে যাবে। পরক্ষণে মা বললেন, এটা কার ছবি আঁকছিস রে? আমি একগাল হাসলাম, বললাম, বুলবুলির। মা বললেন, তোর লজ্জা করে না? মা সুন্দর মুখটা খুব কঠিন দেখালো। বললেন, যা শুনছি তাহলে সত্য। এ মেয়েটাই তোর মাথা খাবে। এসব বন্ধ কর, বন্ধ কর রাজা। তোর ভালোর জন্যই বলছি। তোর বাবা এখনো এসব জানেন না। জানলে হয়তো তার নির্ঘাত স্ট্রোক হবে। ছি ছি, তুই আমাদের এমন দুঃখ দিবি কখনোই ভাবিনি। আমি মেঝে থেকে উঠে ডিভানে বসে বললাম, আমি তো কোনো অন্যায় করিনি মা। তুমি কি শুনেছ জানি না, তবে তুমি যখন এ কথা তুললে তখন বলি যে ওকে আমার খুব ভালো লাগে। ওকে ওর গান? মা বললেন, হ্যাঁ, গান। গানও ভালো লাগে, ওকেও ভালো লাগে। গান ভালো লাগে তো রেকর্ড শুনলেই হয়, রেডিও শুনলেই হয়। গান ভালো লাগে বলে গায়িকা শুদ্ধ বাড়ি এনে তুলতে হবে এমন কথা তো শুনিনি কখনো। তারপর গাইয়ে বাজিয়ে বিয়ে করে কেউ কি সুখী হয়? তুই যখন সারাদিন পর ক্লান্ত হয়ে বাড়ি ফিরবি, দেখবি সে হয়তো গান গাইতে গেছে, কি রিহার্সেলে গেছে। সংসার সুখী হতে হলে সাধারণ সংসারী মেয়ে বিয়ে করতে হয়। এমন মেয়ে বিয়ে করে কেউ সুখী হয় না কখনো। আমি উঠে গিয়ে মাকে জড়িয়ে ধরলাম, বললাম, মা,
আমি কখনো এমন কিছু করতে পারি না যাতে তুমি বা বাবা দুঃখ পাও। তবে তোমরাও তো আমাকে দুঃখ দিতে চাও না। তাই আমার একমাত্র অনুরোধ, যে আমার স্ত্রী হবে সে সম্বন্ধে মন স্থির করার আগে আমাকে কথা দিতে হবে যে ওকে তোমরা দেখবে, ওকে বিচার করবে। যাচাই না করে বাতিল করাটা কি ঠিক মা? মার মুখটা সৌন্দর্য রহিত হয়ে উঠল। মা বললেন, খুব বড় বড় কথা শিখেছিস তো, এত সাহস হলো তোর কি করে? আমি চুপ করে রইলাম, কি বলবো ভেবে পেলাম না। মা বললেন, তোমার সঙ্গে আমি তর্ক করতে চাই না, তবে এটুকু তোমাকে বলে গেলাম, তুমি যা ভাবছো তা হবে না, কখনোই হবে না। তুমি যে এমন খারাপ হয়ে গেছো, খারাপ হয়ে যাবে, এমন বকে যাবে তা কখনো ভাবিনি। তোমার বাবার মুখের দিকে চাইলে আমার কষ্ট হয়। এর জন্যই কি তোমাদের বড় করা, মানুষ করা? এ কথা কটি বলেই মা দুম করে দরজা বন্ধ করে চলে গেলেন। আমি অনেকক্ষণ একা ঘরে বসে থাকলাম চুপ করে। বাবার জন্য, মার জন্য আমার মনটা ভারী খারাপ করতে লাগলো। অথচ আমি করব, কি আমার করা উচিত আমি বুঝতে পারলাম না। যার জন্য আমার এত কষ্ট সে তো কখনো জানলো না যে তাকে ভালোবেসে আমার সবকিছু নষ্ট হতে বসেছে। তাকে যদি কখনো জীবনে পাইও, আমি জানি না সে আমার সঙ্গে কি ব্যবহার করবে। সে আমার এই ভালোবাসার, এই যন্ত্রণার মূল্য দেবে কিনা আমি কিছুই জানি না। বুলবুলির রেকর্ডটা তুলে রাখতে রাখতে বললাম, বুলবুলি, তুমি ভীষণ খারাপ। তোমার জন্য আমার কত যে কষ্ট তা তুমি কখনো কি জানবে, কোনোদিনই কি জানতে পারবে? ভোরবেলা উঠে চান টান করে গায়ে হলুদ খদ্দরের পাঞ্জাবি চাপিয়ে ধাক্কা পাড়ের ধুতির পরে গঙ্গার ঘাটে গিয়ে পৌঁছালাম। আজ আমাদের স্কুলের স্টিমার পার্টি। অনেকে এসে গেছিল, কিন্তু এসে পর্যন্ত আমার চোখ যাকে খুঁজে বেড়াচ্ছিল তাকেই দেখা গেল না। আমি ভাবছিলাম, তাহলে এসে কি লাভ হলো? এত বন্ধু বান্ধবী, এত গান, এত হাসি, এত হুল্লোড়, এত খাওয়া দাওয়া, সবাই আমার কাছে আনন্দহীন বলে মনে হতে লাগলো। সে যদি নাই আসে তাহলে আমি কেন এলাম? তার চেয়ে বাড়ি বসে অ্যাকাউন্টেন্সির সঙ্গে ধস্তাধস্তি করাই তো ভালো ছিল। শ্যামলদা এসেছিলেন। খুব ভালো ভূষণ্ডের মাঠের গান গাইতেন শ্যামলদা। শ্যামলদা ডেকের ওপর শতরঞ্জি বিছিয়ে হারমোনিয়াম সামনে নিয়ে বসেছিলেন। ছেলেমেয়েরা চারদিকে ছড়িয়েছিল। বড়দা মানে বিজুদা, সুনীলদা, সুবিনয়দা, এরা সকলে একটু আলাদা বসে সিগারেট খাচ্ছিলেন, গল্প করছিলেন। বৌদি বড়দের এবং ছোটদের সঙ্গে সমানে আড্ডা মারছিলেন। মেয়েদের মধ্যে কি কি গুণ পুরুষরা আশা করে তা ব্যাখ্যা করে বলতে পারবো না, কিন্তু বৌদির মতো সম্পূর্ণ নারী আমি বেশি দেখিনি। মোহরদি খুব সেজে এসেছিলেন। সাজলে মোহরদিকে দারুণ লাগে, না সাজলেও লাগে। শান্তিনিকেতন বন্ধ, বীরেন্দাও এসেছিলেন সেবারে। আমি চিরদিন মোহরদির গানের এবং খেয়ালি অন্তরের অন্ধভক্ত। মোহরদিকে যখন চিঠি লিখতাম তখনই মোহরদি সেই চিঠির প্রশংসা করে আমাকে রীতিমতো ফুলিয়ে দিতেন। জানি না সেটা ঠাট্টা ছিল কিনা। আমি বলতাম, আজ অনেক গান শোনাতে হবে কিন্তু। মোহরদি পান খাচ্ছিলেন, ঢোক গিলে বললেন, শোনাবো। ঢোক গেলার সময় ওর ফর্সা গলার নীল শিরা বেয়ে লাল পানের পিক নামতে দেখলাম। আমার কেবলই মনে হতো যে মেয়েরা সুন্দরী, যেমন সাজতে ভালোবাসেন তেমনি তাদের সাজের অ্যাপ্রিসিয়েশনও পেতে খুব ভালোবাসেন। যদি অ্যাপ্রিসিয়েটই না করতে পারলাম তবে ওরা কষ্ট করে সাজবেনি বা কেন? আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে দেখবার জন্য তার কেউ সাজেন না, অন্য লোকের চোখের আয়নায় তাদের প্রতিফলিত করবার জন্যই সাজে। তাই সেই আয়নাগুলি যদি ফাটা হয়, তাতে যদি পাড়া খসে গিয়ে থাকে, তাহলে মেয়েদের সুন্দর সাজের মতো ব্যর্থতা আর কিছুই নেই। সে ব্যর্থতার জন্য দায়ী আমরাই, আমাদের অপরাধ আয়নাগুলো। মঞ্জুরিদি, সুশীলদা, অমলদা, বাণী, সুহৃদতা সকলেই এসেছিলেন। আরো কতজন এসেছিলেন।
সুরিতা সেদিন অনেকগুলো অতুল প্রসাদের গান শুনিয়েছিল আমাদের। অমলদা শুনিয়েছিলেন শচীন কর্তার নতুন বেরোনো রেকর্ডের আরে আরে গাওয়া গান। স্টিমার ছেড়ে দিয়েছিল অনেকক্ষণ। সকালে চা ও জলখাবার খাওয়া হয়ে গেল, অথচ এ পর্যন্ত তাকে একবারও দেখা গেল না। আমার চোখ সর্বক্ষণ চাতক পাখির মতো চমকে বেড়াচ্ছিল, কিন্তু তৃষ্ণার জলের দেখা ছিল না। নরিতা আমার উপর খুব চটেছিল। ভয়েস ট্রেনিং ক্লাসের মাস্টার মশাই আমাকে জিজ্ঞেস করেছিলেন কারফা, ছম্পক, রূপক, রূপ করা এবং আরো অনেক কঠিন কঠিন তালের মাত্রা কত। আমি যথারীতি ভুলভাল বলেছিলাম। মাস্টার মশাই শুধিয়েছিলেন কে শিখিয়েছে। আমি অম্লান বদনে বলেছিলাম নরিদা। নরিদার দোষের মধ্যে নরিদা নিজের সময় নষ্ট করে আমারই অনুরোধে বাড়িতে আমাকে তাল সম্বন্ধে তালেবর করতে এসেছিলেন। তার কাছে আমার কৃতজ্ঞ থাকা উচিত ছিল, কিন্তু আমি অকৃতজ্ঞতার পরাকাষ্ঠা দেখিয়ে বলেছিলাম নরিদা শিখিয়েছে। নরিদা কেবলই বলেছিল যে আমি সব ঠিক জেনেও নাকি ইচ্ছে করে ভুলভাল বলেছিলাম, নেহাত নরিদাকে অপদস্থ করার জন্য। কিন্তু আমি সত্যি সত্যি ভুলভাল বলেছিলাম। নরিদা এত রেগেছিল যে মোটে কথা বলছিল না আমার সঙ্গে। এক ঝাঁক সিগাল উঠছিল গঙ্গার উপরে। স্টিমারের প্রোপেলারের ঢেউ দূরে দূরে নদীর পারে পারে আছড়ে পড়ছিল। জলের উপর দোল খাচ্ছিল ছোট ছোট মেছো নৌকাগুলো। ছয়ের নিচে হুকো হাতে বসে থাকা মাছের মহাজন স্থির চোখে জলের দিকে তাকিয়েছিল। বোধ হয় ঢেউ গুনতে গুনতে ভাবছিল কি করে আরো টাকার মালিক হওয়া যায়। হালে বসা পেট পিট এক হওয়া মাঝি দূরের দিগন্তে চেয়েছিল। মাঝের সাদা দাড়ি হাওয়ায় উঠছিল। সে মাঝিকে ঠিক মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝির হোসেন মিয়ার মতো দেখতে। সিগালগুলো তাদের নমর সাদা শরীর আর কোমল রাঙ্গা ঠোঁটে ঘুরে ঘুরে স্টিমারটার সঙ্গে সঙ্গে উঠছিল। ওদের ওড়ার ছন্দ আমার চোখে লেগেছিল। রেলিং এ ভর দিয়ে বসে আমি ভাবছিলাম যে সব তালকে যদি মাত্রার বাঁধনে বেঁধে লিপিবদ্ধ করা যেত, তাহলে সিগালের ওড়াতে কোনো তালের তালি বাজত। অথচ কেউ যদি বলে যেহেতু এ তাল স্বীকৃত নয় সঙ্গীত শাস্ত্রে, সুতরাং ওদের এই ওড়ার মধ্যে হাওয়ায় গালচীয় নাচের মধ্যে রূপার জলে ছো মারার মধ্যে কোনো ছন্দ নেই, তাল নেই, ওদের বিরোহী নগ্ন নির্জন স্বরের সুর নেই, তাহলে আমি মানতে রাজি নই। সিগালদের ওড়ার ও ওদের স্বরের উত্থান পতনের স্বরলিপি বানাতে বললে কি ওদের ডানা কেটে মাংস ছাড়িয়ে ঠোঁট চিরে ওদের মধ্যে তাল ও সুরের সব ব্যবচ্ছেদ করতে হবে? ওদের এই জীবন্ত নরম ডাকের কোনো স্বরলিপি হয় না কেন? আর নাইবা যদি বা হয়, তাহলে স্বরলিপির প্রয়োজন কি? যা লিপিবদ্ধ না যায় তা কি স্বর নয়, সুর নয়? কেন জানি না, এসব কথা ভাবলেই আমার কেবলই মনে হতো যে গানের গোড়ার কথা হচ্ছে শ্রুতি এবং গায়িকী। যাদের ভগবান এই দুটির আশীর্বাদ থেকে বঞ্চিত করেছেন, তারা লক্ষ্ণের গরমে ভাতখণ্ডে স্কুলে গিয়ে দিনের পর ভাত খেলেও কখনো গান শিখাতে পারবেন না। যার নিজের মধ্যে গান নেই, তাকে স্কুল কি করে গান গিলিয়ে দিবে, সে যত বড় স্কুলই হোক না কেন? গান শিখতে হলে গানের বিজ্ঞান অবশ্যই আয়ত্ত করতে হবে, যা পারবো না বলে আমার কোনোদিনই গান শেখা হবে না। তবু আমার কেবলই মনে হতো যে গান কখনো শুধু বিজ্ঞান নির্ভর নয়। ব্যাকরণ হচ্ছে সিগালদের রক্ত, মাংস, হাড়, আর গান হচ্ছে ওদের উড়ে চলা, ওদের হাওয়ায় হাওয়ায় নাচ, জলের মধ্যে হিরে ছিটিয়ে ওদের ছো মারা। যেটুকু ব্যাকরণ পড়ে শেখা যায় না, সেটুকু নিজের মধ্যে জেনারেটরে উৎপাদিত করে নিতে হয়। নিজের ভাবনায় নিজেই বোধ হয়ে বসেছিলাম। এমন সময় হঠাৎ দেখি নিচের সিঁড়ি বেয়ে উপরের ডেকে সে উঠে আসছে। হলুদ আর লাল ডোরে একটা ধনেখালি শাড়ি, একটা লাল ব্লাউজ, দুদিকে দুটি লম্বা বিনুনি, ওইটুকুই মেয়ে। কিন্তু হাবভাব দেখে মনে হচ্ছে সত্যি যেন কত বড় হয়ে গেছে, কিংবা কি জানি,
আমার চোখে হয়তো ওকে বড় করে দেখে আনন্দ পাচ্ছে। হু হু হাওয়ায় তার শাড়ির আঁচল উঠছিল, বেনি দুলছিল, আর আমার মনের মধ্যে সুশীলদার গলায় সোনাসুরে ভরপুর সে গানটি গুঞ্জরণ করে ফিরছিল। কিশোর বাজে আমার প্রাণে, আমি জানি, আমার মন জানে। স্টিমারের ডেকময় হাওয়াটা আমার বুকের মধ্যের ভাবনার মতো দাপাদাপি করে বেড়াচ্ছিল। ওদিকে ততক্ষণে শ্যামলদার ভূষণ্ডির মাঠে রীতিমতো জমে উঠেছে। ও ও গিয়ে ওখানে বসলো। আমি একা গেলে দেখতে খারাপ লাগতো, অন্য কারো কাছে নয়, হয়তো আমার নিজের কাছে। তাই আমি নরিদাদের সাদাসাদি করে নিয়ে গেলাম। বললাম, চলো না, গান শুনি গিয়ে। কি এক কোণে বসে আছো? নরিদা বিড়বিড় করে বলল, তোমাকে বোঝা ভাব, তুমি তো এতক্ষণ বললে যে ভিড় ভালো লাগে না, এসো নিরিবিলিতে বসি। নরিদাকে যে কি করে বলবো এই মুহূর্তে আমার ভিড়ই খুব ভালো লাগছে। বাণী গাইল, মঞ্জুরদি ও সুশীলদা গাইলেন। তারপর আমরা বসন্তের গান গাইলাম দল বেঁধে। দেখতে দেখতে বেলা হলো, সময় যেন সিগালদের মতো উঠছিল। এত গান, এত ভালো লাগা, বুলবুলিকে চোখের সামনে এতক্ষণ দেখতে পাওয়ার সুখ, সব মিলিয়ে যে কি করে কেটে গেল টেরও পেলাম না। দুপুরের খাওয়া দাওয়ার পর আনন্দ উচ্ছল বৌদিদের কাছ থেকে পান চেয়ে নিয়ে খেলাম। এক সময় স্টিমারটা কলকাতার দিকে মুখ ফেরালো। বেলা করে এসেছিল। শেষ বিকেলে স্নান বিষণ্ণ আলোর ডেকময় লুটিয়ে পড়েছিল। তাকে দেখতে পাচ্ছিলাম। সে অনেক দূরে রেলিং এর ধারে চুপ করে বসেছিল। ওর দিকে তাকিয়ে 4 অধ্যায়ের লাইন দুটি হঠাৎ করে মনে পড়ল আমার। প্রহর শেষে আলোর রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। ও পাশে চটকলের উঁচু উঁচু চোঙায় শেষ বিকেলের রোদ ঠিক রতে লাগলো। ইটের ভাটার লালচে রং আরো লাল হয়ে এলো। বিকেলের চায়ের পর্ব শেষ হলো। আমার ভীষণ মন খারাপ লাগতে লাগলো। আবার কতদিন বুলবুলিকে দেখতে পাবো না। এই ভালো লাগা, এই উষ্ণতা একটু পরেই মরে যাবে। বাড়ি ফিরে দরজা বন্ধ করে অ্যাকাউন্টেন্সির দমবন্ধ আবহাওয়ায় ভিড়বি খাবো আমি। সমস্ত সুখ স্মৃতি আবেশ এই আশ্চর্য দিনটির মতো নিভে যাবে। দেখতে দেখতে স্টিমার এসে ঘাটে নামলো। আমি আগে নামলাম না। যতক্ষণ বুলবুলি না নামে আমি নানা উসিলায় উপরের দিকেই থাকলাম। তারপর এক সময় ওরা সিঁড়ি বেয়ে নামতে লাগলো। এ পাশে শামুকখোল, ও পাশে কুতুম পেঁচা, মধ্যিখানে বুলবুলি। একটু যে ভালো করে শেষবারের মতো তাকাবো তারও উপায় ছিল না। ধারি পাখিগুলো বুলবুলিকে আড়াল করেছিল। ও ও যেন কি, ও কি বুঝতে পারে না আমার ওকে কতখানি ভালো লাগে? আমি ওকে একটু দেখতে পেলে কতখানি খুশি হই। তা নয়, আমাকে দেখলেই ওর চোখে বিরক্তি, মুখে নিম পাতা। একদিনও ও আমার দিকে ভালো করে চোখ মিলে তাকালো না পর্যন্ত। কিন্তু আজকে একটা আশ্চর্য ঘটনা ঘটেছিল। শ্যামলদার পাশে বসে গান শুনতে শুনতে আমি বাইরে জলের দিকে চেয়েছিলাম। হঠাৎ চোখ ফিরিয়ে সামনে তাকাতেই দেখি ও পূর্ণ দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে। আমি চোখ ফেরাতেই ও আবার বিরক্ত চোখে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। ও কি তাহলে আমার অজানিতে আমার চোখে চেয়েছিল? ওরও কি আমার দিকে চেয়ে থাকতে ভালো লাগে? ও যখন স্টিমার থেকে জেটিতে নামলো তখন আমি ওর পেছনে দাঁড়িয়েছিলাম। উঁচু থেকে নামতে গিয়ে ওর শাড়ি একটু উঠে গেল। পেছন থেকে ওর সুগৌরব পায়ের আভাস পেলাম, হলুদ আর লাল ধনেখালি শাড়ি ও সাদা পেটিকোটের নিচে। হঠাৎ স্টিমারের বন্ধ হওয়া ইঞ্জিনটা স্টিমার ছেড়ে এসে আমার বুকের মধ্যে চলতে শুরু করলো। এমন প্রচন্ড ধকধক করতে লাগলো যে বুকটা মনে হলো আমি হার্ট ফেল করব। সুন্দরী রুমা তো কতদিন শর্টস পরে আমার সঙ্গে ওদের বাড়ির লনে টেনিস খেলেছে কতদিন। কই, আগে তো এমন হয়নি। অভিজিৎ ফোন করেছিল, বলল কাল ওদের বাড়িতে বরে গোলাম আলী খাঁ সাহেব গান গাইবেন, যেন অবশ্যই অবশ্যই যাই। রুমা বারবার যেতে বলেছে। অভিজিৎ কলেজে সায়েন্সের ছাত্র ছিল,
কিন্তু বলতে গেলে আর্টসের ও সায়েন্সের ছেলেদের মধ্যে আমার বেশিরভাগ ঘনিষ্ঠ বন্ধুরা ছিল। অভিজিৎ মেটালজি নিয়ে পরীক্ষা পাশ করে কানাডায় যাবার তোড়জোড় করছিল। ও উজ্জ্বল চোখে বলতো, জাস্ট ইমাজিন কর, একটা অত বড় সম্ভাবনাময় দেশ পড়ে আছে জাস্ট ফর ইয়োর টেকিং, যে জীবনের চ্যালেঞ্জকে দাম দেয়, যে নিশ্চিত সুখের জীবনের চেয়ে অনিশ্চিত সংগ্রামের জীবনে বেশি পছন্দ করে, তার পক্ষে কানাডা আশ্চর্য জায়গা। অভিজিতের বাবা কলকাতার নামকরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন। ইঞ্জিনিয়ারিং এ ব্রিলিয়ান্ট রেজাল্ট করার পর হাওড়ায় ছোট্ট একটা কারখানা দিয়ে জীবন শুরু করে। জীবনের 2/3 এসে একজন মানুষ টাকা পয়সা ও যশের ক্ষেত্রে জীবনে যা যা চাইতে পারেন তার সবকিছুই উনি পেয়েছিলেন। অভিজিৎ ওর বাবার একমাত্র ছেলে, অথচ ও বাবার পদাঙ্ক অনুসরণ করতে কখনো রাজি ছিল না। এ নিয়ে ওর সঙ্গে ওর বাবার প্রায় আলোচনা এবং মতদ্বৈধতা হতো। অভিজিৎ খুব একরোখা ছিল। ও বলতো, তোমার কোম্পানিগুলোর আমি এমনিতেই ম্যানেজিং ডিরেক্টর হয়ে যাব, জাস্ট বিকজ আমি তোমার ছেলে। যদি আমি তোমার চেয়েও ভালো কিছু করি তবে তুমি, মা, কোম্পানির কর্মচারীরা এবং পৃথিবীর শুদ্ধ লোক বলবে, আরে বাবার তৈরির কারখানা ছিল, সবই তো বাবার করা, ও আর কি করেছে, বাবার গদিতে সকলেই বসতে পারে। আর যদি খারাপ করে তো বলবে বাবার হাতে গড়া এমন জিনিসটা বাদরটা তছনছ করে দিল। আমি যদি কৃপণ হই তো বলবে বাবার টাকা হাতে পেয়েছে, নিজের তো রোজগার করতে হয়নি। ওয়ান পাইস ফাদার মাদার। আর যদি খরচা করি খুব, তাহলেও বলবে ওর আর কি, নিজের পরিশ্রমে তো রোজগার করতে হয়নি, বাবা রেখে গেছিলেন, এখন দুহাতে উড়াচ্ছে বোকাটা। অভিজিৎ বলতো, দেখো আমাদের একটাই জীবন, জীবনটা নিজের মতো, নিজের খুশি মতো, নিজের তৈরি করা সুখ, নিজের তৈরি করা দুঃখ নিয়েই কাটানো উচিত। নিজের জীবনের নিজস্ব অভিজ্ঞতা, সে সুখেরই হোক কি দুঃখেরই হোক, নইলে জীবনের কোনো মানে নেই। বাবার পরিচয় আমাকে সমস্ত জীবন আমার নিজের যা কিছু নিজস্ব সবকিছুকে আড়াল করে রাখবে, এ আমি ভাবতে পারি না। যদি জীবনে সাকসেসফুল হই তো বলবো যে আমি নিজে করেছি, যদি না হই তো স্বীকার করে নিব নিজের দোষে হয়েছি। অভিজিতের পরের বোন রুমা আমার কাছে এক দারুণ নরম বিস্ময় ছিল। গভর্নেন্সের হাতে মানুষ, ইংরেজি ও ফ্রেঞ্চ অনর্গল বলতে পারত, সংস্কৃতে মূল মেঘদূত পড়ে শোনাতো আমাদের। রুমা দেখতে এমন মোম পবিত্র পবিত্র ছিল যে ওকে দেখলে মনে হতো আমিও পবিত্র হয়ে গেলাম। ওর ধবধবে ফর্সা রঙে কোনো উগ্রতা ছিল না, একটু শান্ত স্নিগ্ধতা ছিল। এক মাথা কালো কুচকুচে চুল, সুন্দর পরিচ্ছন্নতা, কথাবার্তা, হাঁটাচলা, হাসি, সবকিছুর মধ্যে এক দারুণ অভিজাত্য ছিল, যা নকল করে পাওয়া যেত না। ওর মধ্যে কোনো জালিয়াতিও ছিল না, যা রুমার দিদির মধ্যে ছিল। বেশিরভাগ সময় ও সাদামারি পরতো, প্রসাধন করত না, চোখের মনির দিকে সোজা তাকিয়ে কথা বলতো সরলভাবে। মেয়েদের সহজাত কোন রকম ন্যাকামি নও ছিল না ওর মধ্যে, কোন রকম জড়তায় জও ছিল না। রুমাকে আমার যে শুধু ভালো লাগতো তাই নয়, কেন জানি না ও এত বেশি ভালো ছিল যে ওকে আমার কেমন ভয় ভয় করত। মার সঙ্গে বুলবুলির সম্বন্ধে সেদিন দুপুরে ওরকম কথাবার্তার পর আমি নিজেকে খুব শাসন করেছিলাম। নিজেকে বলেছিলাম, তুমি বুলবুলিকে মন থেকে তাড়াও, এমনি না গেলে বন্দুকের ফাঁকা আওয়াজ করো, আর কাঠির ভয় দেখাও। তাকে বলো যে সে অমন করে গান না গায়, অমন করে না তাকিয়ে যেন একেবারে না তাকায় তোমার দিকে। মা যাই বলুন না কেন, নিজের যাকে পছন্দ নয়, যাকে দেখিনি শুনিনি, যাকে জানি না, এমন কাউকে নেহাত মা বাবাকে খুশি করার জন্য বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। তাছাড়া যে ছেলে ফেলুরে, যে একটা সামান্য পরীক্ষায় পাশ করতে পারছে না, যে নিজের পায়ে এখনো দাঁড়ায় নাই, নিজের অধিকারে প্রতিষ্ঠিত করেনি নিজেকে নিজের কাছে, বাইরের কাছে, তার আবার বিয়ের ভাবনা কিসের?
আপনারা শুনছিলেন বুদ্ধদেব গুহের লেখা উপন্যাস খেলা যখন, পর্ব ৪।